আহিয়ানদের গাড়িটা বিশাল বটগাছের সাথে ধাক্কা লেগেছে গিয়ে। ট্রাকটা যেই মুহূর্তে আহিয়ানদের গাড়ির উপর আঘাত হানবে ঠিক তখনই আহিয়ান স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা খোলা জায়গায় নিয়ে গেছে। আর একটু হলেই ট্রাকের সাথে জিপ গাড়ির বিরাট একটা সংঘর্ষ ঘটে যেত। রাস্তার পাশে অল্প বিস্তর জায়গা ছিল, সেখানটায় আবার বড় বড় দুইটা বটগাছ রয়েছে। জায়গা কম থাকায় গাড়ির সামনের অংশ বটগাছের সাথে বাড়ি খেয়েছে। তবে গাড়িতে থাকা আহিয়ানদের তেমন কোনো ক্ষতি হয়নি। গাড়ি থামতে আহিয়ান গাড়ির দরজা খুলে ঠাস করে নেমে পড়ল। রাগে তার সোয়াল শক্ত হয়ে আছে। আহিয়ানের পরপর শিবলিও রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেমে পড়ল। সাদা, আরাফাত, রিদম আর রাফিনও গাড়ি থেকে নেমে পড়েছে। আহিয়ানদের থেকে কয়েক হাত দূরে ট্রাকটা গিয়ে থেমেছে। নিজের কাজ পরিপূর্ণ করতে না পেরে রাগে পড়ছে ট্রাকের ড্রাইভিং সিটে বসে থাকা জুলফিকার। আহিয়ানদের গাড়িটা এখন ফাঁকা সড়কের সাইডে খালি জায়গায় দাঁড় করানো, আর ট্রাকটা তাদের থেকে অনেকটা সামনে পাকা সড়কে দাঁড়িয়ে আছে। ট্রাকের সামনের সিটে দুইজন লোক বসে আছে, যাদের মুখ পুরোপুরি কালো কাপড়ে আবৃত। জুলফিকারও তার সঙ্গী আহিয়ানদের গাড়ি থেকে নেমে পড়তে দেখে নিজেরাও গাড়ি থামিয়ে মাথা বের করে আহিয়ানদের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। আহিয়ান সেটা দেখে তেড়ে ট্রাকটার দিকে এগোতে নিলে শিবলি আহিয়ানের হাত ধরে বাধা দিল। আহিয়ান তেতে উঠে বলল, হাত ছাড় শিবলি। আহিয়ান শিবলির হাত জাড়া মেরে সরিয়ে দিয়ে এগোতে নিচ্ছিল, কিন্তু শিবলি আবার পিছন থেকে শক্ত করে আহিয়ানের কোমর জড়িয়ে ধরে আহিয়ানকে বাধা দিল। শিবলিও প্রচণ্ড রেগে গিয়ে বলল, মরার জন্য পাকনা গজিয়েছে বুঝি? তুই কি বলে যাচ্ছিস ওরা আমাদের গাড়ির উপর অ্যাটাক করেছে? অভ্র ভাই আমার, শান্ত হ। লক্ষ্মী ভাইটি, আমাদের কাছে এই মুহূর্তে কোনো পিস্তল নেই, কিন্তু ওদের কাছে তো আছে। তুই এগিয়ে যা, এটাই তো ওরা চাইছে। আহিয়ান রাগে এখনও ফুটছে। তার চারপাশে সাদা, পারাফাত, রিদম, রাফিন এসে আহিয়ানকে ঘিরে দাঁড়িয়েছে। আহিয়ান সবার জোড়াজুড়িতে দমে গেলেও চোখ লাল করে তাকিয়ে আছে জুলফিকারের দিকেই। শিবলি বন্ধুদের ইশারা করে আহিয়ানকে সামলাতে বলল, তারপর নিজে গাছাড়াভাবে পাকা সড়কে গিয়ে দাঁড়ালো। শিবলির ট্রাকটা থেকে ভালো দূরবর্তী আছে। শিবলির ট্রাকে থাকা গুন্ডগুলোর দিকে তাকিয়ে বিকট হেসে আসমকা নিজের বাম হাতের মিডল ফিঙ্গার তুলে ধরল। আসমকাই আহিয়ানদের গাড়িটাকে গাছের সাথে বাড়ি খেতে দেখে আশেপাশের মানুষ ছুটে আসছে। রাস্তায় মানুষের সমাগম বাড়ছে ধীরে ধীরে। ট্রাকের ড্রাইভিং সিটে বসে থাকা জুলফিকার দূর থেকে শিবলিকে দেখে গাড় বাঁকিয়ে পিস্তল বের করতে নিলে তার সাথে ইব্রাহিম নামের লোকটা তাকে বাধা দিল। জুলফিকার চোখ গরম করে তাকালো ইব্রাহিমের দিকে। ইব্রাহিম সেটা পাত্তা না দিয়ে বলল, আরে কি করেন ভাই? দেখছেন রাস্তার আশেপাশে মানুষের ভিড় জমেছে যে, এই অবস্থায় একটা গুলি চালালে জনগণ আমাদের মেরে রাস্তায় পুঁতে দিবে। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়েন ভাই, নয়তো আর কারো হাতে না মরলেও মেজর আহিয়ান অব্রর কাছে ঠিকই মারা পড়বেন। ইব্রাহিমের কথায় জুলফিকার কটমট করে তাকালো। তারপর আশেপাশে চোখ বুলিয়ে দেখল সত্যি মানুষের সমাগম বাড়ছে আহিয়ানদের গাড়ির কাছে। জুলফিকার নিজের মিশন সাকসেস করতে না পেরে স্টিয়ারিংয়ে জোরে থাবা মারল। তারপর তাড়াতাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে চলে গেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের আকাশছোঁয়া ভবনের সর্বোচ্চ তলায় নিজের ব্যক্তিগত পেন্ট হাউসে বসে আছে ব্ল্যাক ভাইপার ইউনিটের অধিপতি মিস্টার ইভান রেইনহার্ট। তার চারপাশের দেওয়াল কাচের হওয়ায় বাহিরের দৃষ্টিপাত করলেই শহরের অসংখ্য উঁচু উঁচু ভবন নজরে পড়েছে। রাতের নিস্তব্ধতাকে ছাড়িয়ে লস অ্যাঞ্জেলেস এর দূরে জ্বলজ্বল করছে বিভিন্ন কৃত্রিম আলোর সমাহার। ইভান রেইনহার্টের 30 তলা পেন্ট হাউস ভবন থেকে রাতের বেলায় ব্যস্ত নগরীর দিকে তাকালে এই নগরীকে মনে হয় যেন বিশাল এক আলোর সমুদ্র। ইভান রেইনহার্ট পেন্ট হাউসের ভিতরে আধুনিক অভিজাত সাজে সজ্জিত। উঁচু ছাদ থেকে জ্বলে থাকা নান্দনিক ঝাড়বাতির আলো মেঝের চকচকে মার্বেলের উপর প্রতিফলিত হচ্ছে। আমেরিকার সময় এখন রাত 4টা। পৃথিবীর উপর গোলার্ধে থাকা অর্থাৎ বাংলাদেশের সময় এখন বিকেল 5টা। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এখন ভোররাত হলেও শহরের কোথাও যেন অন্ধকার নামতে পারছে না কৃত্রিম আলোর সমুদ্রের জন্য। ঘরের মাঝখানে গাঢ় কালো রঙের বিশাল একটি চেয়ার, আর সেখানে চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে রাজকীয় ভঙ্গিতে বসে আছে ইভান। তার দৃষ্টি ভীষণ স্থির মনে হচ্ছে। একটু আগে ইভান তার ডান হাত রিশান মেহমেদের কাছ থেকে জেনেছে যে দুইজন লোককে আহিয়ানকে শেষ করতে পাঠানো হয়েছিল। তারা আজ আবার ব্যর্থ হয়েছে।
আবার কথাটি বলার কারণ হচ্ছে ইভানের আগেও আহিয়ানকে তার পথ থেকে সরাতে আহিয়ানের মার্ডারের প্ল্যান করেছিল, আর সেই প্ল্যানে সামিল হয়েছিল স্বয়ং আহিয়ানের প্লাটুন এ দলের দুইজন লেফটেন্যান্ট। একজন হচ্ছে জুলফিকার তাসিম, অপরজন হচ্ছে ইব্রাহিম শেখ। ইভানের সহযোগিতায় আহিয়ানদের দল থেকে আহিয়ানকে হত্যা করতে চেয়েছিল এই জুলফিকার আর ইব্রাহিম। আহিয়ানকে মেরে ফেলতে গিয়ে আজ আবারও ব্যর্থ হয়েছে জুলফিকার আর ইব্রাহিম। এই খবর নিজের অত্যন্ত বিশ্বস্ত লোক রিসানের থেকে শুনেই ইভান রেইনহার্ট জল শক্ত করে মুখখানা গম্ভীর করে বসে আছে। এই তো কিছুদিন আগে আহিয়ানের জন্য ইভানের 30 কোটি টাকার মাল বর্ডারে ধরা পড়েছে। এর আগেও আহিয়ানের চতুর্মাত্রিক বুদ্ধির কারণে ইভানকে অনেকবার লসের সম্মুখীন হতে হয়েছে। তাই তো সে ঠিক করেছিল এই বান্দাকে উপরে পাঠিয়ে দিবে একেবারে। রাত 9টা। আহিয়ান আর শিবলি সবে বাড়িতে ফিরেছে। রোদেলা ড্রয়িং রুমেই ছিল। বাড়ির মেয়েরা সবাই বসে গল্প করছিল। আজকে দুপুরে ছোট দাদার বাড়িতে গিয়ে রোদেলারা কি কাণ্ড ঘটিয়েছিল তা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আহিয়ানকে মুখখানা গম্ভীরা সল শক্ত করে ঢুকতে দেখে রোদেলা ব্রু কুঁচকে নিল। আহিয়ানের পিছু পিছু শিবলিও ঢুকল। আশ্চর্যের বিষয় হলো শিবলির মুখখানা কেমন যেন শক্ত হয়ে আছে। সবাই থমথমা খেয়ে দুই ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আহিয়ান কারো দৃষ্টির পরোয়া না করে দুবদা পা ফেলে চলে গেল নিজের রুমের দিকে। শিবলি সবার দৃষ্টি লক্ষ্য করে ফাঁকা ঢোক গিলে কৃত্রিম হাসি দিল। সবাই তাতে আরও ব্রু কুঁচকে তাকালো। শিবলি আবার কি করবে বুঝতে না পেরে কারো প্রশ্নের সম্মুখীন হওয়ার আগেই নিজের রুমের দিকে কেটে পড়ল। শিবলিকে এভাবে বোকা বোকা হেসে চলে যেতে দেখে সবাই একে অপরের মুখের দিকে তাকালো। রাত 9টায় সবাইকে খাবার টেবিলে ডাকা হলো। আজকে মাসিপা, আইরিন আর জয়া খাবার পরিবেশন করবে। বিশাল ডাইনিং টেবিল জুড়ে খাবার সাজিয়ে রাখা হয়েছে। রোদেলা আর আরপিন হাতে হাতে শাশুড়িদের সাহায্য করছে। আমির সাহেবের ভাইয়ের 2 নাতি ইরফান আর সাইফান এসেছে। আমির সাহেব ভাইয়ের 2 নাতিকে এখন থেকে নিজেদের বাড়িতে খাওয়া দাওয়া করার আদেশ করেছেন। বাড়ির সব পুরুষ সদস্যরা খাবার খেতে বসেছে একসাথে। আহিয়ান আর শিবলিকে না দেখে আমির সাহেব 2 নাতির খোঁজ করল। মাসিফা শ্বশুরের কথার উত্তর দিল, ওরা আসছে আপা, আমি ডেকে এসেছি। আমির সাহেব চেয়ার টেনে বসতে আহিয়ান আর শিবলি হাজির হলো। আহিয়ান আর শিবলি দাদার 2 পাশে 2টা চেয়ার টেনে বসল। নতুন 2 মুখ অর্থাৎ সাইফান আর ইরফানকে দেখে আহিয়ান আর শিবলি তাদের দিকে তাকাতেই ইরফান আর সাইফান সালাম দিয়ে তাদের পরিচয় দিল। তাদের সাথে কথা বলা শেষ করে আহিয়ান আর শিবলি খাওয়ায় মনোযোগ দিল। আইরিন, মাসিফা, জয়া আজকে খাবার সার্ভ করছে। আফরিনা, রোদেলা তাদের হাতে এটা সেটা এগিয়ে দিল জোর করে। রোদেলা আহিয়ানের চেয়ারের পাশেই দাঁড়িয়েছিল। আমির সাহেব খাওয়ার সময় কথা বলা পছন্দ করেন না, তাই এই সময়টা সবাই নীরব থেকে খাবার শেষ করলো। আহিয়ান খাবার শেষ করে উঠে দাঁড়িয়ে রোদেলার কাছ থেকে তোয়ালে নিয়ে নিজের হাত মুছল। শিবলি সেটা আর চোখে দেখে শয়তানি হাসি দিল। শিবলি নিজেও খাবার শেষ করে রোদেলাকে ডাক দিল, এই ফুলকলি। ফুলকলি নামটা শুনে রোদেলা চমকে নিজের বিপরীত পাশে থাকা শিবলির দিকে তাকালো। আহিয়ান শিবলির দিকে কটমটিয়ে তাকালো। শিবলি সেটা দেখেও পাত্তা দিল না। শিবলি গলা খাকড়ি দিয়ে বলল, শুধু স্বামীর দিকে নজর দিলে হবে? দেবরকেও তো যত্ন করে হাত মোছার জন্য তো তোয়ালে এগিয়ে দিতে হবে নাকি? রোদেলা শিবলির কথায় লজ্জায় মাথায় নুইয়ে নিল। এই দেবরের জন্য বেচারের মান সম্মান সব গেল শ্বশুর, চাচা শ্বশুরদের সামনে। আহিয়ান সোয়াল শক্ত করে তাকালো শিবলির দিকে। রোদেলা মাথা নুইয়ে রেখে তোয়ালে নিয়ে শিবলির দিকে 1 পা বাড়াতে নিলে আহিয়ান খপ করে রোদেলার হাত ধরে তাকে বাধা দিল। হাতে বাধা পেয়ে রোদেলা আহিয়ানের দিকে তাকাতেই আহিয়ানের শক্ত দৃষ্টি পরখ করে সে জমে গেছে। আহিয়ান রোদেলার হাত থেকে তোয়ালেটা নিয়ে বলল, তুমি এখন যাও, তোমার এখানে আর দাঁড়াতে হবে না। আহিয়ান রোদেলাকে আদেশ ছুড়ে দিয়ে তোয়ালেটা গোল করে দলা ফাঁকিয়ে শিবলির দিকে ঠাস করে ছুঁড়ে মারল। শিবলি থমথমে খেয়ে তাকালো আহিয়ানের দিকে। আহিয়ানের লাল হয়ে ওঠা চোখের দিকে তাকিয়ে পাকা ডোক গিলল বেচারা। রোদেলা ততক্ষণে আহিয়ানের শক্ত মুখের আদেশ শুনে কেটে পড়েছে। শিবলি রোদেলার হাত থেকে তোয়ালে না পাওয়ার দুঃখে কেঁদে দিবে যেন। শিবলির এই অনাগ্রহ সহ্য হলো না। সে সোজা তার বাবা মাহমুদ সাহেবের দিকে তাকালো। মাহমুদ সাহেব খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলেন। তখনই শিবলি জর্জর করে গলায় উত্তেজনায় জোরে ডাক দিল, বাবা।
শিবলির বাবা কথাটা বলা এত জোরে ছিল যে উপস্থিত সবাই থমথমে খেয়ে তাকালো তার দিকে। মাহমুদ সাহেব পেছন ঘুরে ছেলের মুখের দিকে তাকালো। মনে মনে তিনি আল্লাহ আল্লাহ করতে করতে বললেন, এই বজ্জাত ছেলের মুখ থেকে বড় মজলিসে কোন বেলাগাম কথাবার্তা বের করো না খোদা। বাবাইয়ের সামনে আমার মান সম্মান রক্ষা করো। মাহমুদ সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন গলা ফাটিয়ে বাবা ডাকছিস কেন? আমি কি কানে কম শুনি? কি বলবি বল। শিবলি তার বাবার কথায় গাঢ় চুলকে পরনের টি শার্ট ঠিক করতে করতে মুচকি মুচকি হাসল। তারপর নিজের চুলে হাত চালিয়ে স্মৃতি ঠিক করতে করতে বলল, বাবা তুমি ওই গানটা শুনছ? ছেলের কথায় মাহমুদ ব্রুকুসকে বলল, কোন গানটা? আহিয়ানার আমির সাহেব সবাই ব্রুকুসকে তাকিয়ে আছে শিবলির দিকে। শিবলি বাবার কথায় সবার দিকে এক পলক তাকিয়ে লজ্জা পাওয়ার অভিনয় করে বাঁকা হাসল। তারপর বলল, ওই যে ওই গানটা, 30 দিছি পা, আর কবে বিয়া করবাম, লেট করলে হবে দেরি, কবে ইষ্টকুলো করবাম, ঘুম আসে না ভালো লাগে না বেকাদায় বেরাম, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান। শিবলির মুখে এই অদ্ভুত কিসিমের গান শুনে তার চাচারা সবাই গলা খাকড়ে দিয়ে কেটে পড়ল। মাহমুদ সাহেব বেপাশে ফেসেছেন ছেলের কাণ্ডে। তিনি শক লাগার মতো ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। আরবিদ যে কিনা শিবলির চাচা হয়ে এখনো বিয়ে করেনি, সেখানে শিবলিকে বিয়ের জন্য এভাবে লাফাতে দেখে আরবিদের মেজাজ গরম হয়ে গিয়েছে। মাহমুদ সাহেব কিছু বলবেন তার আগে শিবলি গান থামিয়ে মুখটা মলিন করে বলল, তবে একটা দুঃখের বিষয় কি জানো বাবা? মাহমুদ সাহেব ছেলের মুখের দিকে তাকিয়েই রইলেন। শিবলি বাবার দৃষ্টির মানে বুঝতে পেরে সেটাকে পাত্তা না দিয়ে আবারও বলল, দুঃখের বিষয় হলো আমার বয়স 32। শিবলি কথাটা শেষ করতে না করতেই তার মায়ের হাতে একটা খাট্টা খেলো। আরিন দূর হতে দাঁড়িয়ে মুখে আঁচল চেপে এতক্ষণ ছেলের নাকাম ছাড়া কথাবার্তা শুনছিল। আইরিন ছেলের দিকে কটমট করে তাকিয়ে হাতে থাকা ঝাড়ুটা উপরে তুলতেই শিবলি তাড়াতাড়ি দৌড় লাগালো। আইরিন ঝাড়ুটা নিয়ে কয়েক কদম তেড়ে গিয়ে বলল, এখন দৌড়ে চলে গেলে কেন বাদর? সাহস থাকলে সামনে দাঁড়িয়ে থাকতি। শিবলি দৌড়ে সিঁড়ি পেরিয়ে 2 তলার করিডোরে উঠে মায়ের কথায় থেমে গেল। শিবলি তার মায়ের কথায় মুখে হাত নিয়ে তবা কেটে একবার কানে ধরে আবারও দৌড় দিয়ে চলে গেল নিজের রুমে। শিবলিকে এভাবে পালাতে দেখে মেহেনুর, রোদেলা, তৃষ্ণা খিলখিল করেই হেসে ফেলল। অন্তু আর অনন্যাও তাদের সোজা মামুর সাথে দৌড়ে চলে গেছে। ছোট্ট জয় তৃষ্ণার কোল থেকে হেসে হেসে বলল, বাদর মামু পালায়, বলেই হাসল। জয়ের কথা ডাইনিং রুমে সবাই উপস্থিত আরেক দফায় পেট চেপে হাসল। আহিয়ানের এসব রং তামাশা মুখখানা গম্ভীর করে শুধু পরক করে গেল। রোদেলার হাসতে আহিয়ানের দিকে চোখ পড়তেই দুজনার চোখাচোখি হলো। আহিয়ান রোদেলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ কুঁচকে তাকিয়ে আছে। রোদেলা আহিয়ানের এরকম তাকিয়ে থাকার কারণ বুঝতে না পেরে সাথে সাথে হাসি থামিয়ে দিল। আহিয়ান সেটা পরখ করে দৃষ্টি সরিয়ে নিয়ে গটগট করে হেঁটে উপরে চলে গেছে। নিচে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আবারও আহিয়ানের নির্লিপ্তভাবে চলে যাওয়া দেখল। রাত 10টায় রোদেলা আহিয়ানের রুমের সামনে এসে দেখল দরজাটা মিশিয়ে রাখা, খোলাই আছে। রোদেলা দরজায় 2 বার হাতে শব্দ করে নক করল। তারপর দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল আহিয়ান বিছানায় বসে ল্যাপটপে কি যেন করছে। আহিয়ানের পরনে একটা ছাই রঙা ট্রাউজার আর সাদা স্যান্ডো গেঞ্জি, হলদেটে অয়েল রঙা, হাতের বলিষ্ঠ বাহু দুইটা উন্মুক্ত হয়ে আছে। অনেকদিন চুল না কাটায় আহিয়ানের চুলগুলো অনেকটা বড় হয়েছে এবার। জবে থাকলে হয়তো চুলগুলো এত বড় হতে পারতো না। রোদেলা আহিয়ানের দিকে হা করে তাকিয়ে আছে। আহিয়ান রোদেলার দিকে না তাকিয়েও বুঝতে পারল রোদেলার দৃষ্টি তার উপরেই আটকে আছে। আহিয়ান গলা খাকড়ে দিয়ে বউয়ের মুখের দিকে তাকালো। আহিয়ানের সাথে চোখাচোখি হতেই রোদেলা দৃষ্টি সরিয়ে বিছানার ওপর পাশে চলে গেছে। আহিয়ান বাঁকা চোখে সবটা দেখল। রোদেলা বিছানায় বসতে বসতে তার বিপরীতের পাশে থাকা আহিয়ানের দিকে তাকালো। বলা তো যায় না আজ আবার এখানে থাকতে আসার জন্য রক্সাটার লোকটা তাকে ধমক দিয়ে বসে নাকি। কিন্তু আহিয়ান কিছু না বলে চুপচাপ ল্যাপটপ রেখে দরজা লাগিয়ে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। রোদেলা আহিয়ানকে আজকে কিছু না বলে এতটা শান্ত থাকতে দেখে বরকালো। রোদেলা অন্ধকারে হাতটা বিছানায় হাতড়ে
বালিশ ঠিক করে নিজেও আহিয়ানের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। প্রায় ২০ মিনিট পেরিয়েছে, রোদেলার চোখে কিছুতেই ঘুম আসছে না। রোদেলা বারবার হাঁসফাঁস করছে কেবল। অন্ধকারের মাঝেই রোদেলা কয়েকবার আহিয়ানের বলিষ্ঠ পিঠের দিকে তাকালো। আহিয়ান উল্টো পাশ ফিরে শুয়ে আছে। রোদেলাকে না ঘুমিয়ে চটপট করতে দেখে আহিয়ান রোদেলার দিকে ফিরে কাত হয়ে শুয়ে রোদেলার চোখের দিকে তাকালো। আহিয়ানকে হঠাৎ নিজের দিকে ফিরে এভাবে তাকাতে দেখে রোদেলা লজ্জা পেয়ে আহিয়ানের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে সরে যেতে নিল। তখনই আহিয়ান খপ করে পিছন থেকে রোদেলার সরু কোমরখানা নিজের বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। আহিয়ানের পুরুষালী শক্ত হাতের ছোঁয়া পেয়ে রোদেলা থমথম খেয়ে লজ্জায় কাঁচুমাচু করে উঠল। রোদেলা কিছু বলবে তার আগেই আহিয়ান রোদেলার কোমর জড়িয়ে রেখে রোদেলাকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। রোদেলার মেয়েলি কোমল পিঠটা আহিয়ানের বলিষ্ঠ পুরুষালী বুকের সাথে গিয়ে ধাক্কা খেল। রোদেলার ছোট বুকটা এই অপ্রত্যাশিত ঘটনায় যেন ধক করে উঠল। ঈদের দ্বিতীয় দিন ছোটরা সবাই তাদের দুই ফুপির বাড়ি বেড়াতে যাবে বলে রেডি হচ্ছে। আমির সাহেবের দুই মেয়ে দুজনেই আহিয়ানের বউকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। আহিয়ান প্রথমে যেতে রাজি না হলেও পরে আমির সাহেবের জোরাজুরিতে রাজি হয়েছে। আমির সাহেবের দুই যমজ মেয়ের চেহারা হুবহু একই রকম। বিয়েও হয়েছে একই দিনে। দুইজনের স্বামী আবার একে অপরের বন্ধু, অর্থাৎ দুই বন্ধুর কাছে দুই যমজ বোনের বিয়ে হয়েছে। রাদিয়া আর রূপার বাসাও পাশাপাশি। রাদিয়ার স্বামী সাহাব মির্জা আমির সাহেবকে বারবার ফোন করে জানিয়েছে এবার ঈদের পর তাদের বাড়িতে গিয়ে বেড়াতেই হবে, নয়তো তারা শ্বশুরবাড়ি আসবে না। বিশেষ করে আহিয়ানের বউকে নিয়ে যেতেই হবে এমন শর্ত দিয়ে তারা বসেছে। আহিয়ানের দুই ফুপি আহিয়ানকে দিন রাত ফোন করে মাথা খেয়ে ফেলছে তাদের এখানে যাওয়ার জন্য। বিদায় বাধ্য হয়ে আহিয়ান মত দিয়েছে যাওয়ার জন্য। আহিয়ান আর রোদেলার সাথে অন্বেষা, অবন্তীও তাদের বাচ্চারা যাবে। তাছাড়াও শিবলি, মেহনু, তৃষ্ণা, অর্ণ আর আরবিতও যাবে। তুষারের বউ যেতে চেয়েছিল, তবে প্রথম প্রেগনেন্সির জন্য যেতে পারছে না। সবাই সকাল সকাল নাস্তা করে নিজেদের মতো তৈরি হচ্ছে। আলপিনা আর আফিয়া রোদেলার কাছে বসে আছে। রোদেলাকে জোর করে আজকে আবার শাড়ি পরিয়ে দিয়েছে। আলপিনা রোদেলার কানে কানে বলল, শোন, আমার নাতির সাথে মিষ্টি মিষ্টি কথা কইবি, বুঝলি সেরি? তাহলে দেখবি তোর জামাই আস্তে আস্তে গলতে থাকবো। রোদেলা লজ্জায় কাঁচুমাচু করে বলল, দাদি তুমি কিন্তু বেশি বেশি করছো, আমার মনে হয় লজ্জা লাগে না? আপিয়া আবার বলল, জামাইয়ের কাছে কিসের লজ্জা রে আবার? রোদেলা কিছু বলবে তার আগে মাসিপাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চুপ করে গেল। মাসিপা রোদেলার কাছে এগিয়ে এসে সব কিছু ঠিকঠাক নিয়েছে কিনা জিজ্ঞেস করে নিল। সব ঠিক আছে দেখে তিনি রোদেলাকে বলল, আয় এবার। আহিয়ান গাড়ি বের করে ফেলছে। বারবার ডাকাডাকি করে শিবলি মাথা খেয়ে ফেলেছে। দুইটা গাড়িতে করে সবাই রওনা হবে। একটা আহিয়ান চালাবে, অন্যটা তার ছোট চাচ্চু আরবিদ চালাবে। আহিয়ানদের গাড়িতে মেহনু, তৃষ্ণা আগে থেকে উঠে পিছনের সিট দুটো দখল করে বসে আছে। রোদেলা এসে তাদের দুইজনের মাঝখানের সিটে বসে পড়ল। শিবলি আহিয়ানের পাশের সিটে বসে ফোন টিপছে। অন্য গাড়িটায় ড্রাইভিং সিটে আরবিদ বসেছে, তার পাশের সিটে অর্ণ, আর পিছনের সিটে অন্বেষা, অবন্তী তিন বাচ্চাকে নিয়ে বসেছে। সবাই ঠিকঠাক উঠে বসতে দুইটা গাড়ি যাত্রা শুরু করলো। গাড়ির যাত্রা শুরুর 5 মিনিট পর আহিয়ান শিবলিকে ইশারা করে গাড়ি থামিয়ে দিল। গাড়ি থামিয়ে আহিয়ান দ্রুত নেমে পড়ল। শিবলি নিজেও আহিয়ানের পিছু পিছু নেমে পড়ল। রোদেলা পিছনের সিটে বসে দুই ভাইয়ের কাণ্ড দেখে ভ্রু কুঁচকে নিল। হঠাৎই গাড়ি থামিয়ে দেওয়ার কারণ বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে রোদেলা, মেহিনুরা, তৃষ্ণা, আহিয়ান আর শিবলির গমন পথের দিকেই তাকিয়ে রইল। আরবি তো গাড়ি থামিয়ে নেমে পড়েছে দুই বাতিজাকে গাড়ি থেকে নামতে দেখে। আহিয়ান আর শিবলি রোদেলাদের চোখের আড়াল হয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আহিয়ান আর শিবলির চোখে কথা হলো। আহিয়ান নিজের কাছে রাখা বিরেট্টা 92 FS মডেলের পিস্তলটি শিবলির হাতে ধরিয়ে দিল। আহিয়ানের নিজের কাছেও CIG সেওর P320 মডেলের একটি পিস্তল রয়েছে। শিবলিকে আহিয়ান ইশারা করতে সে মাথা নাড়িয়ে দ্রুত আরবিদের গাড়ির কাছে চলে গেল। আরবিদ কিছু জিজ্ঞেস করবে তার আগে শিবলি বলল, গাড়িতে উঠে বসো। শিবলি অর্ণের পাশের গাড়ির ডোর খুলে অর্ণকে বলল, তুই আহিয়ানদের গাড়িতে যা, আমি এটাতে যাব। অর্ণ ভাইয়ের কথায় ব্রু কুঁচকাল, তবে কিছু আন্দাজ করতে না পেরে জিজ্ঞেস করেই সে গাড়ি থেকে নেমে
আহিয়ানদের গাড়িতে গিয়ে বসে পড়ল। আহিয়ান নিজেও গাড়িতে বসে অন্যের আসার অপেক্ষা করছিল। অন্য আসতে সে গাড়ি স্টার্ট দিল। তাদের পিছু পিছু আরবিদের গাড়িটাও যাত্রা শুরু করলো। গতকাল আহিয়ানদের উপর যে আক্রমণ করা হয়েছিল, এরপর পরিবার নিয়ে বের হওয়াটা অনেকটা হুমকি স্বরূপই বটে। তাই তো সবার নিরাপত্তার কথা চিন্তা করে আহিয়ান শিবলিকে আগেই সবকিছু বুঝিয়ে বলে রেখেছে। এখন মাঝপথে এসে নিজেদের আত্মরক্ষার্থে দুইজন দুই পিস্তল নিজেদের হাতে নিয়ে গাড়িতে বসেছে। রোদেলারা এই গাড়িতে আর ওই গাড়িতে থাকা অন্বেষারা চোখ বড় বড় করে কেবল সবটা পরখ করে গেল। তবে শিবলির খামখেয়ালিপনা তাদের জানা আছে, তাই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিল না তারা। শিবলি গাড়িতে বসে জয়ের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। কিরে লাড্ডু, তুই তোর মায়ের কোলে বসে এভাবে লাফাচ্ছিস কেন? হ্যাঁ? শিবলির কথায় অনন্যার অন্তু হু হু করে হেসে দিল। অন্বেষা আর অবন্তীও মুচকি হাসল। জয় মাথা নাড়াতে নাড়াতে আদো আদো স্বরে বলল, আমি লাড্ডু না, আমি জয়। শিবলি নিজের মাথার চুল পিছনে ঠেলে দিতে দিতে বলল, কে বলেছে তুই জয়? তুই তো লাড্ডুই। জয় আবার বিরক্ত হয়ে বলল, তুমি পসা, বাদর একটা। কি বললি? দাঁড়া। কথাটা বলে শিবলি পিছনে বসে থাকা অবন্তীর কোল থেকে জোর করে জয়কে টেনে নিয়ে গেল নিজের কাছে। জয় যাবে না বলে চিল্লালেও কোনো লাভ হলো না। তাকে আর বাদর মামু চিনিয়েই নিয়ে গেল। তারপর ইচ্ছে মতন জয়কে চাপটে ধরে জয়ের ফুলো ফুলো গালে অসংখ্য চুমু খেলো শিবলি। জয় চুমু খেয়ে বিরক্ত হয়ে গাল মুছতে মুছতে বলল, চুমু খেয়েও না, আমার গাল ছুঁয়ো না তুমি, পচা বাদর একটা। আমি তোমার মেয়েকেও একদিন চুমু খাবো এতগুলা। জয় কথা বলতে বলতে হাত বড় করে করে চুমুর পরিমাণ দেখালো। শিবলি ছোট বিচ্ছু জয়ের কথায় চোখ বড় বড় করে তাকালো। সে আবার জয়কে নিজের বাহুবন্ধনে পিষ্ট করতে করতে বলল, পাকনা লাড্ডু বলে কি, দাঁড়া আজকে, আজকে তো তোকে একদম খেয়েই ছাড়বো। শিবলি কথাটা বলে জয়ের ফুলা ফুলা গালে আলতো কামড় দিতে সে দু হাতে শিবলির মুখটা সরাতে চেষ্টা করতে করতে বলল, সরো সরো, ভালো লাগে না, আমার মামা তোমাকে মারবে দেখো। শিবলি জয়ের ফোলা ফোলা গালে টুপটাপ চুমু খেয়ে বলল, তোর মামাকে কি আমি ভয় পাই? জয় অবুঝের মতন শিবলির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আবার গাল ফুলিয়ে বলল, আমার বাবাও তোমাকে মারবে। শিবলি ঠোঁট বাঁকিয়ে বলল, মারক, শুধু তোর বাবা, দুই বাপ বেটাকে একসাথে দড়ি দিয়ে আমাদের বেলগাছের সাথে বেঁধে রেখে দিব দেখিস। জয় আবার বিরক্ত হয়ে নিজ থেকে কথা বলা বন্ধ করে গাল দুইটা ফুলিয়ে কিছুক্ষণ শিবলির দিকে বিরক্ত হয়ে তাকিয়ে রইল। শিবলিও বড় বড় চোখ করে বাগ্নের দিকে তাকিয়ে রইল। তাদের কাণ্ড দেখে গাড়িতে থাকা সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। জয় সেদিন তার বড় নানু আইরিনের কাছে তার বাদর মামুর নামে তাকে চুমু খাওয়ার অপরাধে বিচার দিয়েছিল। তখন শিবলির মা জয়কে কোলে বসিয়ে বলেছিল, এখনও তোমাকে চুমু খায়, একদিন তুমি ওর মেয়েকে চুমু খাবে, তাহলে শোধবোধ হয়ে যাবে নানুভাই। সেই কথার প্রেক্ষিতে বেচারা জয় তার বাদর মামুর মেয়েকে চুমু খাওয়ার হুমকি দিয়েছিল। রাদিয়া রুবাদের শ্বশুরবাড়ি নওগাঁ জেলায় ধামরাইয়ের উপজেলার ইসবপুর ইউনিয়নের আলতাদিঘি এলাকায়। আহিয়ানরা এখানে দুপুরের পরে এসে পৌঁছেছে। রুবারা আজ সবাই রাদিয়াদের বাড়িতেই ছিল। রোদেলাকে আহিয়ানের দুই পুফির বেশ পছন্দ হয়েছে। ছোট হলেও মেয়েটা বেশ লক্ষ্মী, বুঝতে পেরে খুশি হয়েছেন তারা। আহিয়ানের ফুফাতো কাজিন তানিমা তুর্জেরও নতুন বৌমণিকে বেশ ভালো লেগেছে। রুবার তো ছেলে মেয়ে নেই, তিনি রোদেলাকে পেয়ে মেয়ের মতনই অনেক আদর স্নেহ করেছেন। দুপুরের খাবার সবাই একসাথে বসে খেয়ে নিল। রোদেলা বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই তার আর আহিয়ানের জন্য ঠিক করে দেওয়া রুমে গিয়ে গায়ে এলিয়ে দিল সে। আহিয়ান রুমে নেই। রোদেলা অবশ্য এসবে মাথা ঘামানোর কারণ নেই, কারণ সে জিজ্ঞেস করলেও ওই গম্ভীর মুখী লোকটার মুখ থেকে কিছুই বের করতে পারবে না। যা মন চাই করুক, তাতে রোদেলার কি? এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল রোদেলা। মেহনু তৃষ্ণা নিজেদের বরাদ্দকৃত রুমে রেস্ট নিচ্ছে। জয়, অন্তু, অনন্যাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। অন্বেষার অবন্তী দুই ফুপির কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তানিমা তুর্য তাদের ছোট মামার অর্ণ ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছে। আহিয়ান রাদিয়াদের সাথে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তার চোখদ্বয় শূন্যে দৃষ্টি বিরাজমান। কালো প্যান্ট আর সাদা শার্ট গায়ে তার। লম্বা বলিষ্ঠ শক্তপোক্ত শরীরে বেশ মানিয়েছে সেগুলো। নিয়ম করে চুল না কাটায় সেগুলোও বেড়ে গিয়েছে। আহিয়ান দূরে কোথাও দৃষ্টি নিবদ্ধ করে একের পর এক সিগারেট ফুঁকছিল। সাসপেন্ড হওয়ার পর থেকে
সিগারেটটা খাওয়াটা একদম তার অভ্যেসে পরিণত হয়েছে। আগে হঠাৎ কাজের চাপে বা টেনশনে পড়লে দু একটা খেত। পাশের ছাদে দাঁড়িয়ে থাকা ৩টা মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। তারা আহিয়ানকে দেখে ফিসফিস করছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। আহিয়ান সেদিকটাই একবারও তাকায়নি। তখনই ছাদে উপস্থিত হয় শিবলি। শিবলি ছাদে পা দিতে মেয়েলি রিনরিনে হাসির আওয়াজ লক্ষ্য করে পাশের ছাদের দিকে তাকাতেই ৩টা মেয়েকে হাসতে দেখে ব্রু কুঁচকে নিল। মেয়েদের লোবাতো দৃষ্টি আহিয়ানের উপর নিবদ্ধ। আহিয়ান অবশ্য উল্টো পাশ ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। শিবলি মেয়েদের লোবাতো দৃষ্টি লক্ষ্য করে আহিয়ানের দিকে তাকাতেই বিস্ময়ে তার সোয়াল ফাঁক হয়ে গেল। শিবলি নিজেই গা টলতে টলতে বলল, কি দিনকাল আসলো, মেয়েগুলো এখন ছেলে দেখলে টিস করে। বলি, ছেলেদের কি কোনো মান সম্মান নেই নাকি? শিবলি কথাটা শেষ করে সামনে দুপা এগোতে না এগোতেই পাশের ছাদ থেকে একটা মেয়ে সিটি দিল। সেই শব্দে আহিয়ান আর শিবলি দুজনে চমকে তাকালো পাশের ছাদে। ছাদে আরেকটা নতুন মেয়ের উদয় হয়েছে। এখন ছাদে মোট ৪ জন মেয়ে। মেয়ে ৪টা মূলত আহিয়ানের পরপর আরেকটা হ্যান্ডসাম মানে শিবলিকে ছাদে আসতে দেখে উত্তেজিত হয়ে শীষ বাজিয়েছে। শিবলি আর আহিয়ান ব্রু কোচকে পাশের ছাদে তাকাতেই বিরক্তিতে সোয়াল শক্ত করল। আহিয়ান বিরক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ করে নিল। তারপর ছাদে একদলা থুতু ছুড়ে দিয়ে গটগট করে নিচে নেমে গেল। আহিয়ান নেমে যেতে শিবলি আবার বিরক্ত হয়ে পাশের ছাদে তাকালো। মেয়ে ৪টা তাদের দাদুর বাড়িতে মানে এখানে ঘুরতে এসেছে। এদের বাবা মায়েরা সবাই বড় বড় চাকুরিজীবী নয়তো ব্যবসায়ী। অর্থ সম্পদের অসীমতায় আর যাদের শাসনের অভাবে ৪টা মেয়ে বিগড়ে গিয়েছে। তার উপর ঢাকার গুলশানের মতো জায়গায় এদের বসবাস হওয়ায় মেয়ে ৪টা অতি আধুনিক হয়ে উঠেছে। ৪ মেয়ের মাঝ থেকে একটা মেয়ে ছাদে থাকা রঙিন ফুল ছেড়ে শিবলির দিকে। তারপর আবার সব কয়টা মেয়ে ফিক করে হেসে উঠল। শিবলি বিরক্তিতে সোয়াল শক্ত করে নিল। অ্যাঞ্জেলিনা নামের একটা মেয়ে ভনিতা করে বলল, হাই হ্যান্ডসাম, নাইস টু মিট ইউ। ইউ আর লুকিং সো হট। বাই দ্য ওয়ে, এখানে যে আরেকজন হ্যান্ডসাম ছিল, ও চলে গেল কেন? শিবলি কথা বলছে না দেখে অ্যাঞ্জেলিনার ছাদ থেকে আরেকটা রঙিন ফুল ছেড়ে তার দিকে ছুঁড়ে মারল। শিবলি হাত মুষ্টিবদ্ধ করে কটমট করে তাকালো। শিবলির মতো মেয়েরা থাকবে? কোমল, নরম, সরম, লাজুক ধরনের। এরকম উচ্ছৃঙ্খলতা শিবলির একটুও পছন্দ হলো না। ছেলেরা একটু প্লাট করবেই, তাই বলে মেয়েরা বেহায়ার মতো পথে ঘাটে ছেলে ফেলে চেপে ধরবে নাকি? মেয়েটা দ্বিতীয়বার ফুল ছুঁড়ে দিতেই শিবলির প্রচণ্ড রাগ উঠে গেল। মেয়েটা আবার শিবলির দিকে চোখ টিপে ফ্লাইং কিস ছুঁড়ে দিতেই শিবলির রাগ সপ্তম আকাশে উঠে গেছে। শিবলি নিজের পায়ে থাকা একটা স্যান্ডেল খুলে নিল। তারপর সেটা ঠাস করে মেয়েটার দিকে ছুঁড়ে মেরে বলল, তোদের মতো মেয়েদের গায়ে এ শিবলি থুতুও ফেলবে না, তাই জুতা ফেললাম, নড়ির দল। শিবলি কথাটা বলেই গট গট করে বেরিয়ে এলো। পায়ে তার সাহাব মির্জার স্যান্ডেল ছিল, সেটার একটা ছুঁড়ে মেরেছিল। এসেছিল আহিয়ানের সাথে কথা বলতে, কিন্তু এই আবাল মার্কা বেয়াদব মেয়েদের জন্য কথা তো হলোই না, আরও শিবলি আর আহিয়ানের মেজাজ চটে গিয়েছে। ভাগ্য ভালো আহিয়ান পরের দৃশ্যগুলো দেখেনি। শিবলি এসব ভাবতে ভাবতে নিচে নেমে গেল। আহিয়ান রুমে ঢুকে দেখল রোদেলা ছোট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে ঘুমাচ্ছে। আহিয়ানের বুকের ভিতরটা স্যাঁত করে উঠল যেন। আহিয়ানের দৃষ্টি আটকালো রোদেলার তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগায়। নাকের একপাশে জলজল করছে হীরার সাদা ধবধবে ছোট একটা নাকফুল। অন্বেষা ভাইয়ের বউকে উপহার হিসাবে এটার একজোড়া স্বর্ণের কানের দুল দিয়েছিল। অবন্তী স্বর্ণের একটা নেকলেস দিয়েছিল। মাসিপা একটা চেন দিয়েছিল নিজের গলা থেকে খুলে। সেই চেনখানা রোদেলার গলার পশা ত্বকের উপর জলজল করছে। হাতে আলপিনা দেওয়া 2টা স্বর্ণের ভালা। আহিয়ান না চাইতেও ড্যাব ড্যাব করে ছোট বউয়ের সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাচ্ছে। আহিয়ান ঘোরের মাঝে ঝুঁকে এসে ফ্লোরে হাঁটু গেড়ে রোদেলার মুখের কাছে এসে বসে পড়ল। পিচ্চি বউকে যেন আজ তার কাছে বেশ অন্যরকম লাগছে। আহিয়ান রোদেলার মুখের উপরে থাকা চুলগুলো যত্ন করে আলতো হাতে কানের পাশে গুজে দিতে লাগলো। আহিয়ানের গরম নিঃশ্বাসটুকু রোদেলার মুখে আছড়ে পড়ছিল। আহিয়ান গোরের মাঝেই পরম মমতায় নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল রোদেলার কপালে। রোদেলা তখনই ঘুম ভেঙে গেল। সে আড়মোড়া ভেঙে চোখ খুলতে আহিয়ানকে নিজের কাছে বসে থাকতে দেখে ব্রু কুঁচকে নিল। আহিয়ান দ্রুত নিজেকে সামলে তাড়াতাড়ি উঠে পড়ল রোদেলার সামনে থেকে। রোদেলার শাড়ি ঠিক করতে করতে ঠোঁট ফুলিয়ে বলল,
কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাকে খুঁজেছি। রোদেলার কথা শুনেও আহিয়ান কোনো প্রতিক্রিয়া করল না। সে রোদেলার পাশ ঘেঁষে বিছানায় এসে বসে পড়ল। রোদেলা চমকে পিছনে তাকাতে নিলে রোদেলার পিঠটা গিয়ে ঠেকল আহিয়ানের বলিষ্ঠ বুকে। রোদেলার কাল রাত্রের ঘটনার কথা মনে পড়ে গেল। গতকাল রাতে রোদেলার ঘুম আসছিল না দেখে আহিয়ান রোদেলাকে নিজের সাথে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। তারপর রোদেলার কানের কাছে মুখ এনে বলেছিল, ঘুমাও লক্ষ্মী মেয়ের মতন। ব্যাস, তারপর রোদেলা কিছুক্ষণ পর ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছিল। রোদেলা কাল রাতের কথা মনে করে ঠোঁট কামড়ে ধরে পিছনে তাকালো। আহিয়ানের বুকের সাথে আবারও তার পিঠ গিয়ে ঠেকল। রোদেলা আবার ঘুরে অনেকটা সরে এসে আহিয়ানের সামনাসামনি বসল। আহিয়ানকে দেখলো বসে বসে ফোন স্ক্রল করছে, যেন কিছুই হয়নি। রোদেলা আহিয়ানের থেকে চোখ সরিয়ে উঠে পড়তে নিলে আহিয়ান তার হাত টেনে ধরল। রোদেলা বাধা পেয়ে বিছানায় আবারও বসে পড়ল। আহিয়ান আবার রোদেলাকে অবাক করে দিয়ে রোদেলার উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। এতেই ছোট মেয়েটার বুকটা ধক করে উঠল। হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে জোরে বিট করতে লাগলো। রোদেলা থমথম খেয়ে চুপ করেই আছে। আহিয়ান রোদেলার একটা হাত টেনে মাথার উপর রেখে দিয়ে বলল, মাথায় হাত বুলিয়ে দাও। রোদেলা নিজের কাপা হাতটা আহিয়ানের চুলের বাজে নিয়ে গেল। তারপর আলতো হাতে আস্তে আস্তে আহিয়ানের চুল টেনে দিতে লাগলো। আহিয়ান মেলে কোমল হাতের আদর মাখা যত্নটুকু পেয়ে ঘুমে তলিয়ে গেছে। রোদেলা মন্ত্রমুগ্ধের ন্যায় স্বামীর দিকে তাকিয়ে থাকলো। ছোট বুকটা তার নানান কল্পনা জল্পনায় উথাল পাথাল করতে লাগলো শুধু। রাতের বেলা সব কাজিনরা মিলে একসাথে ছাদে বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো। তারপর রাতে ডিনার করে সবাই নিজেদের রুমে আসলো। রোদেলা রুমে ঢুকে দেখলো আহিয়ান লুঙ্গি পরে খালি গায়ে বসে আছে। লুঙ্গি সাহাব মির্জার নতুন লুঙ্গি। রাদি আহিয়ানকে পরার জন্য নামিয়ে দিয়েছেন। আহিয়ানের অলিভ গায়ের রঙে সব রঙের পোশাক বেশ মানিয়ে যায়। রোদেলা আহিয়ানের উন্মুক্ত বুক, প্রশস্ত কাঁধ, পেশিবহুল শক্ত হাতের মাসল রেখে ডুব গিলল। মনে মনেই বিড়বিড়ালো, বজ্জাত মেজর, কেমন নির্লজ্জের মতো বডি দেখাচ্ছে। আহিয়ান সিগারেট ফুঁকতে বারান্দায় গেল। রোদেলা এই ফাঁকে বিছানাটা ঠিক করে নিয়ে শুয়ে পড়ল। আহিয়ান রুমে আসলো প্রায় 5 মিনিট পরে। এসে লাইট অফ করে রোদেলার পাশে ধপ করে শুয়ে পড়ল। এই রুমের খাটটা আহিয়ানের রুমের খাটের মতো অত বড় না। খাটে স্পেস কম থাকায় আহিয়ান আর রোদেলার গা একে অপরের সাথে লেগে আছে। আহিয়ান আর রোদেলার গা একে অপর আহিয়ান রুমে আসলো প্রায় 5 মিনিট পরে। এসে লাইট অফ করে রোদেলার পাশে ধপ করেই শুয়ে পড়ল। এই রুমের খাটটা আহিয়ানের রুমের খাটের মতো অত বড় না। খাটে স্পেস কম থাকায় আহিয়ান আর রোদেলার গা একে অপরের সাথে লেগে আছে। আহিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলল, তোমার এসএসসি কবে থেকে শুরু হবে? রোদেলা আহিয়ানকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে দেখে বেশ চমকালো। কেননা আহিয়ান এর আগে রোদেলাকে তার পড়াশোনার ব্যাপারে কখনোই কিছু জিজ্ঞেস করেনি। রোদেলা মেয়েলি রিনরিন আওয়াজে বলল, এই তো আর মাত্র 15 দিন সময় আছে। আহিয়ান কথাটা শুনে আর কিছু না বলে পাশ ফিরিয়ে শুয়ে পড়ল। রোদেলা প্যাল করে স্বামীর পিঠের দিকে কতক্ষণ তাকিয়ে রইল। লোকটা এরকম গম্ভীর কেন তার বুঝে আসে না। রোদেলার কথার প্রেক্ষিতে আর কিছু বলা যেত না? এভাবে উল্টো করে শুয়ে পড়ল কেন? হ্যাঁ, রোদেলার ছোট মনে নানান চিন্তারা দলা পাকাতে শুরু করেছে। এক সময় ক্লান্ত হয়ে রোদেলা উল্টো পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা সবাই নাস্তা করে ঘুরতে যাবে বলে তৈরি হতে লাগলো। রোদেলা পার্পেল কালার এবং লং ফ্রক পরেছে আর তার সাথে গোল্ডেন কালারের একটা হিজাব বেঁধে নিয়েছে। সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়ল। নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থানের একটি হলো আলতাদিঘি জাতীয় উদ্যান। এটি প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত। নওগাঁ জেলার ধামরাহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের আলতাদিঘি এলাকায় অবস্থিত এটি। ভারত বাংলাদেশ সীমান্তের নিকটেই এর অবস্থান। লোককথা অনুযায়ী বহু বছর আগে রানী আলতা মানুষের পানির কষ্ট দূর করতে এই বিশাল দিঘি খনন করিয়েছিলেন। তার নাম অনুসারে এর নাম হয় আলতা দিঘি। দিঘিটির আয়তন প্রায় 43 একর। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাচীন দিঘিগুলোর একটি। মূলত আলতা দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আলতা দিঘি জাতীয় উদ্যান। আলতা দিঘিকে 2011 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এখানে শাল ও মিশ্র বনাঞ্চল,
নানা প্রজাতির পাখি, বানর ও অন্যান্য বন্য প্রাণী। বিরল ময়ূর দেখা যাওয়ার কথাও শোনা যায়। রাদিয়া রুবাদের বাড়ি থেকে আলতাদিঘিতে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। এত কাছাকাছি একটা পর্যটন কেন্দ্র থাকায় রোদেলা, মেহনুর আর তৃষ্ণা কাল তাদের ছোট চাচ্চু আরবিদের কাছে এখানে নিয়ে আসার জন্য বায়না ধরেছিল। আরবিদ আহিয়ানকে এক প্রকার জোর করে রাজি করিয়েছে এখানে আসার জন্য। শিবলি জোর না দিলে হয়তো আরবিদ একাই রাজি করাতে পারত না। মহাশয় রাজি হয়েছে বলেই আজকে সবাই নির্বিঘ্নে ঘুরতে আসতে পেরেছে। রোদেলা আলতাদিঘির পাড়ে এসে চোখ বড় বড় করে চারপাশের এরিয়ে জোরে নজর বোলালো। এত বড় পুকুর এর আগে কখনো সে দেখেনি। আহিয়ান নিজেও রোদেলার পিছু পিছু গিয়ে দাঁড়ালো, তবে দৃষ্টি তার নিবদ্ধ, অবাক হয়ে তাকিয়ে থাকা মানবীর দিকে। আহিয়ান এখানে আরও অনেকবার এসেছে। এই এরিয়া তার প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। মেহনুরা তৃষ্ণা বুদ্ধি করে আহিয়ান আর রোদেলাকে স্পেস দিয়ে অন্য পাশে চলে গিয়েছে। তাদের পিছন পিছন আরবিদ আর অন্য গিয়েছে। অন্বেষা, অবন্তী আর বাচ্চাদের পিছু পিছু হাঁটছে শিবলি আর তানিম। শিবলির কোলে জয়। জয় হাত বাড়িয়ে আঙ্গুল দিয়ে এটা ওটা দেখাচ্ছে আর অযথা প্রশ্ন করছে। রোদেলা কয়েকটা সিঁড়ি পেরিয়ে পুকুরে পা ডুবিয়ে বসতে আহিয়ান তার পিঠে ঘেঁষে দাঁড়ালো। আহিয়ান মুখটা গম্ভীর করে রেখেছে। রোদেলা তার একটা হাত আচমকা বাড়িয়ে দিল আহিয়ানের দিকে। আহিয়ান ব্রুকুসকে রোদেলার হাত ধরল। আহিয়ান ভেবেছিল রোদেলা উঠে আসতে চাইছে, তবে রোদেলা আহিয়ানকে অবাক করে দিয়ে আহিয়ানকে নিজের পাশে বসতে জোর লাগালো। আহিয়ানের বিরক্ত হয়ে আশেপাশে তাকালো, মনে মনে বিড়বিড় করলো, বাচ্চা পালার বয়সে বউ পালা যে কি জ্বলা! জীবনে আন্ডা বাচ্চাকে বিয়ে না করলে জানতেই পারতাম না। জীবনের 12টা তো বেজে গেছে, এবার যৌবনের 12টা বাজলো বলে দেখ আর ভাল লাগে না। আহিয়ান এ কথা কিছু বলতে চেয়েও রোদেলা শিশু সুলভ পেলব মুখশ্রীতে চোখ বুলিয়ে আর কিছুই বলল না। তারপর কিশোরী বউয়ের মন রক্ষার্থে নিজ প্যান্টের একটু গুটিয়ে বউয়ের পাশে গিয়ে বসল। রোদেলা খুশি হয়ে আহিয়ানের আরও কাছে ঘেঁষে এসে বসল। রোদেলার মাথা আহিয়ানের কাঁধ সমান। আহিয়ান অনেক লম্বা হওয়ায় রোদেলার ছোট শরীর বসে বা দাঁড়িয়ে থেকে কখনোই আহিয়ানের কাঁধ ছুঁতে পারে না। আহিয়ান রোদেলাকে নিজের পাশে মিশে বসতে দেখে ব্রু কুঁচকাল। রোদেলা অবশ্য বিষয়টা পাত্তা দিল না। সে খিলখিল করে হেসে পানিতে পা নাড়াচ্ছে। পায়ের নড়াছড়াতে পানিতে জল তরঙ্গের সৃষ্টি হচ্ছে। আহিয়া সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহিয়ান গোড়ের মাঝে রোদেলার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে রাখল, যাতে কোনো ক্রমেই এই মেয়ে তার থেকে দূরে যেতে না পারে। আহিয়ানের হঠাৎই হুঁশ ফিরতে সে এটা কেন ভাবলো বা করলো কিছুই বুঝল না। নিজের মনের জড়তাটুকু কাটিয়ে সামনে তাকাতেই দেখলো রোদেলা ছোট হাত বাড়িয়ে একটা পদ্মফুল তোলার চেষ্টা করছে। ঘাটের কাছে অনেক রানী গোলাপি রঙা পদ্ম ফুটে আছে। রোদেলা হাত বাড়িয়ে একটা পদ্মফুল ধরতে নিলেই পড়ে যেতে নিল। আহিয়ান রোদেলার দিকে তাকিয়ে রোদেলাকে হেলে পড়তে দেখে রোদেলার হাত টেনে ধরল শক্ত করে। তারপর এক টানে রোদেলাকে নিজের বুকের উপর এনে ফেলল। আহিয়ান দু হাতে তার কিশোরী বউকে জাপটে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। কি হয়েছে বা কি ঘটেছে সব যেন রোদেলার মাথার উপর দিয়ে গেল। সেও দু হাত বাড়িয়ে আহিয়ানের পিঠে রাখল। মিনিট খানেক সময় পেরোতেই আহিয়ান রোদেলাকে বুক থেকে সরিয়ে রোদেলার দিকে কটমট করে তাকালো। রোদেলা বেবাচাকা খেয়ে নিজেও লজ্জায় দৃষ্টি সরিয়ে নিল। আহিয়ান গমগমে স্বরে সোয়াল শক্ত করে বলল, এখন পুকুরে ফেলে দেই? ওপেনই করতে বসেছে পুকুর ঘাটে, যত সব নমুনা। যাও এখান থেকে, উপরে উঠো গিয়ে। রোদেলা আহিয়ানের ধমকানিতে চোখ টলমলে পানি নিয়ে তাকালো, তবে আহিয়ানকে সে কিছু না বলে উঠে চলে যায়। আহিয়ান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর নিজের প্যান্ট আরেকটু গুটিয়ে পুকুর ঘাটের আরও কয়েকটা সিঁড়ি পেরিয়ে নিচে নামল। তারপর নিজের লম্বা হাত বাড়িয়ে কয়েকটা পদ্মফুল ডাঁটাসহ তুলে নিয়ে উপরে গেল। পদ্মফুলগুলো আহিয়ান রোদেলার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, নাও ধরো, বাচ্চার কান্না থামানোর বয়সে বউয়ের ফ্যানদানি দেখা লাগে, যত সব ঝামেলা। আহিয়ানের কথায় রোদেলার মন খারাপের কথা বলে ফিক করে হেসে পদ্মফুলগুলো দু হাতে আগলে নিল। আহিয়ান রোদেলাকে হেসে ফুল নিতে দেখে ব্রু কুঁচকে নিল। আহিয়ান আর কিছু না বলে সামনে হাঁটা ধরল। রোদেলাও দ্রুত পা চালিয়ে এসে আহিয়ানের পাশাপাশি হাঁটতে চেষ্টা করতে লাগলো। আহিয়ান ফোন বের করে আরবিদা শিবলিকে কল করলো। সবাই একসাথে হয়ে আরও কিছুক্ষণ ঘোরাফেরা করেই কিছু খেয়ে নিল। তারা সবাই একসাথে আলতাদিঘির ওয়াচ টাওয়ারে উঠল। ঘোরাফেরার পর সবাই একসাথে রাদিয়াতের বাড়িতে ফিরে গেল।
আজকে রাতে সবাই রুবার বাড়িতে খাওয়া দাওয়া করলো। রুবা জোর করে আহিয়ান আর রোদেলাকে নিজের বাড়িতেই রাতে রেখে দিল। পরদিন সকালবেলা আহিয়ানরা নাস্তা করে আবারও তাদের দাদুর বাড়িতে ফিরে আসার জন্য তৈরি হয়ে নিল। রুবা, রাদিয়া তাদের স্বামীরা অনেক জোর করছিল থাকার জন্য। আহিয়ান আর শিবলি তারা দেখিয়েই চলে এসেছে। রোদেলারা আহিয়ানদের দাদুর বাড়িতে ফিরে এলো দুপুরের দিকে। বিকেলবেলা আহিয়ান আর শিবলি স্যার মেজর জেনারেল রাপ্তান রশিদ তার মেয়ে লেফটেন্যান্ট রামিসা রশিদকে নিয়ে আহিয়ানদের বাড়িতে বেড়াতে এলো। আহিয়ান আর শিবলি স্যার হওয়া ছাড়াও তার আরেকটি সম্পর্ক আছে এই বাড়ির সাথে। এই বাড়ির সেজ বউ জয়ার বড় ভাই তিনি, মানে মেহনুর আর অর্ণর আপন মামা হন তিনি। রামিসা এসেই তার পুপিকে চাপটে ধরেছে। জয়াও পরম স্নেহে রামিসাকে বুকে আগলে নিলেন। বাতিজির কপালে চুমু খেলেন জয়া। মেহনুর, তৃষ্ণা, অন্বেষা, অবন্তী সহ সবাই এগিয়ে এলো তাদের দিকে। সবার সাথে রামিসা কথাবার্তা বলে শেষ করতেই তার থেকে একটু দূরে একটা কিশোরী মেয়ের দিকে রামিসার চোখ আটকাল। এই মেয়েকে এ বাড়িতে সে আগে কখনো দেখেনি। জয়কে কোলে নিয়ে এক কোনায় রোদেলা দাঁড়িয়েছিল। অতি আধুনিক গোছের মেয়েটাকে রোদেলা নিজের দিকে ব্রুকুসকে তাকিয়ে থাকতে দেখে সে বরকাল। রামিসা রোদেলার দিকে তাকিয়ে বিদ্রোহ মাখা হাসি ছড়ে দিয়ে রোদেলাকে দেখিয়ে মেহনুরের কাছে জানতে চাইল, তোদের বাড়ির নতুন আশ্রিতা নাকি? না মানে তোদের ফ্যামিলির সবাই তো উদার দিলের মানুষ, বিশেষ করে দাদাভাই, সে তো যাকে তাকে আশ্রিতা করে নিয়ে আসে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মনটা তার ঐশ্বরে অনুরাগিনী, লিখেছেন মেহুলিনা প্রাপ্তি। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।